চাটা যদি হয় 1 কাপ চা দিয়ে তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আমার মতন কারা কারা আছেন চা লাভার তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল আমি এখানে চা বসিয়ে দিয়েছি আর ডিম পোস্ট করে নিচ্ছি। তো সকালবেলা যদি 1 কাপ কড়া করে চা না খাই তাহলে পুরো দিনটাই যেন আমার মাটি হয়ে যায়। তো এখানে পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে চুলাটা অন করে দিলাম আর পাশের চুলায় কিন্তু ডিম পোস্ট হচ্ছে। তো ডিমের কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকবে, সেটাই কিন্তু খেতে ভালো লাগে, তাই না? তো আমি সকালে এরকমটাই বেশিরভাগ পছন্দ করে থাকি। আর এখানে হচ্ছে কড়া করে জাল দেওয়া এক মানে চা, দুধ চা আর কি। তো যেটা ক্ষতি হয় সেটাই কিন্তু আমাদের খেতে বেশি মন চায়, তাই না? তো আমার মতো কারা কারা আছেন একদম কড়া করে চা বানিয়ে খান। আর এদিকে সকালবেলা আন্টি রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। তো এখানে আমি চাটা জাল দিয়ে দিচ্ছি। আর চাটা নেওয়ার জন্য এখানে দুধ আর চিনি আমি বড় একটা মগে নিয়ে নিয়েছি, কারণ আমরা 4-5 জন আছি যারা দুধ চা খাই। তো এই চায়ের জন্য সকালবেলা আমি আর যাই করি না কেন আমার তো চা খাওয়াই লাগবে। আমি যত কিছুই খাই না কেন চা না খেলে সারাটা দিন যেন আমার মাটি হয়ে যায়। তো সেরকম অবস্থা আর কি। তো এই তো আমি চা নিয়ে নিয়েছি মগের ভিতরে, আর এখানে আমি এগুলো প্রতিটা কাপে কাপে নিয়ে নিব। তো সবাইকে চা দিব। তো দেখতে পাচ্ছেন 4টা কাপ এখানে আছে। আর আন্টি এসে খাবে, তো যার কারণে আন্টিরটা একটু পরে বানাবো, লিকার রেখে দিয়েছিলাম। তো এই তো চার কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এই চাটাই সকালবেলা আমাদের সবার দরকার হয়, চা না খেলে যেন সব কিছু অসম্পূর্ণ থেকে যায়। তো আমি এখন সবার জন্য চা নিয়ে নিয়েছি আর আমার চা আমি নিয়ে বসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু চা ছাড়া আর কিছুই নেই। তো এখন একটু ডাল ভাজি বাহির থেকে কিনে এনেছে, তো এটা দিয়ে অল্প একটু রুটি খাবো, এতটুকুই। আর চা আমি সব সময় শেষে খাই, কেননা চাটা যেন মনের ভিতরে সারাক্ষণ ঘুরতে থাকে, এই জন্য চাটা সবার লাস্টে খাবো। তো এখানে একটু রুটি দিয়ে একটু ভাজি, ডাল ভাজি যেটা বলে সেটাই খেয়ে নিচ্ছি। আর আজকে রসুন যে পেস্ট ছিল ওইটা শেষ হয়ে গিয়েছে, তো একটু রসুন পেস্ট করে নিচ্ছি। একবারে বেশি করে করে রেখে দেব যেন অনেক দিন চলে যায়। তো এখানে আমি রসুনটা পেস্ট করে নিচ্ছি। আজ দুপুরে রান্না করব। আসলে আমার এক দেবর ছিল, ওর মেয়ে হয়েছে, যার কারণে আকিকা দিয়েছে। তো আমাদের সবার বাসায় অল্প অল্প করে আত্মীয় স্বজনের বন্টকে যতটুকু হয় সবাইকে অল্প অল্প করে খাসির মাংস দিয়েছিল। তো ওইটাই আজকে রান্না করব, একটু ভুনা টাইপের করব, যার কারণে এখানে আমি ফ্রাই প্যানই নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর 1 কাপের উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা নেড়ে নেব। আর সাথে দিয়ে দিলাম এখানে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিলাম। যখন পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাবে এখন এখানে আদা রসুনের পেস্ট যেটা করেছিলাম ওইটা দিয়ে দিব এখন। আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলোতে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে তো অবশ্যই আত্মীয় স্বজন পরিবার সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে নেড়ে আমি একটু কষিয়ে নিব। তো মশলাটা তেলের ভিতর আমি যতটুকু কষিয়ে নিব তাতেই কিন্তু আমার তরকারিটা খেতে বেশি ভালো লাগছে। তো এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলার কাঁচা গন্ধ যেটা ওইটা চলে যায়। তো এই তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন যে খাসির মাংসটা আছে ওইটা দিয়ে দিব। তো যেহেতু আকিকার মাংস তাবারক হিসাবে সবাই অল্প অল্প করে পেয়েছে, বন্টক করে, যেহেতু মেয়ে হয়েছে একটা খাসি ও আকিকা দিয়েছে, তো আমাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে মাংস আর কি। তাই আমরা এটাকে এখন রান্না করে নিব। তো এটা আমি আলু দিয়ে ভুনা করব। প্রথমে আমি মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সবাই ওর মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে নেক হায়াত দান করে, ওর বড় হয়ে যেন একজন মানুষের মতো মানুষ হয়।
তো এখানে আমি মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম যেন নিচে লেগে না যায়, তো যার কারণে আর কি এরকম একটু পানি দেখাচ্ছে উপরে। আর এদিকে আন্টি যে আলু এবং বরবটি কেটে নিয়েছে তরকারি রান্না করার জন্য। শুধু এটাতে তো আমাদের হবে না, তো তরকারি তো অন্য একটা রান্না করতে হবে, যার কারণে বরবটি আর আলু দিয়েছি। আন্টি এগুলো এখন কেটে কুটে আমাকে ধুয়ে দিচ্ছে। তো এগুলো ধোয়া হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে এখানে তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে ভেজে নেব। তো আজকে বরবটিগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে, যার কারণে চিংড়ি মাছটাকে আমি ভালো করে ধুয়ে এখন পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি ভেজে নেব, যেন চিংড়ি মাছের পুরোটা ফ্লেভার তরকারিটার মধ্যে যায় আর কি। আর এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আলুটা ভালো করে সিদ্ধ করে নেব। তো এদিকে কিন্তু আমার পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো এখন এখানে লবণ দিয়ে দিলাম, রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচের মতো, বেশি দিব না। তো 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার চামচটা ছোট, যার কারণে আমার একটা জিনিস দুইবারে দেওয়া লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। আর পাশ থেকে আন্টি যে জিনিসগুলা মানে ময়লা হয়েছে ওগুলা ধুয়ে দিচ্ছে। এখন এই তো আমি মশলাটার সাথে ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখন যে আলু এবং বরবটিগুলো ধুয়ে রেখেছিল এগুলা দিয়ে দিচ্ছি। তো এখন এগুলা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর এদিকে আমার এই খাসি মাংসটা রান্না প্রায় হয়ে গিয়েছে, আর একটু আলুগুলো আর একটু সিদ্ধ হওয়ার জন্য বাকি আছে। তো এদিকে বরবটিগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। তো আজকে বরবটিগুলো মানে কয়েকটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে আর কয়েকটা সিদ্ধই হয়নি। এর কারণটা আমরা বুঝতে পারিনি যে কেন এরকম হলো। কারণ এনেছি 3-4 দিন হবে, ফ্রিজে ছিল, তারপরে যে এরকম কেন হলো কে জানে। কারণ যদি সবগুলা সিদ্ধ না হতো তাও এক ব্যাপার ছিল, এখানে তো সবগুলোই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে দুধ জাল দিয়ে দিলাম আর কি রাতের জন্য। তো এখন আমি খেতে বসে গিয়েছি। আমার আজকের ব্লগটা এ পর্যন্তই। তো খাবারটাই শেয়ার করলাম, আর কোনো কিছু শেয়ার করলাম না। কালকে আপনাদের সাথে নিয়ে আসবো নতুন একটা ব্লগ। আশা করছি ওই ব্লগটা সবার ভালো লাগবে।
তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।